আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে যোগজীকরণ 10D থেকে শুরু করব। তো যোগজীকরণ 10D-তে যতগুলো অঙ্ক আছে সবগুলা কি হয় দুইভাবে করা যায়। এখানে আমি দেখাচ্ছি। একটা হচ্ছে যে আংশিক ভগ্নাংশে আমরা প্রথমে ওইটাকে যেটা দেওয়া থাকবে সেটাকে হয়তোবা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে এরপর ইন্টিগ্রেশন করব, অথবা কভার আপ রুলস দিয়ে ব্যবহার করে এরপর আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এই দুইভাবেই পুরো অধ্যায় করা যায়। তো আংশিক ভগ্নাংশ দিয়ে অধ্যায় যতগুলো অঙ্ক আছে সবগুলাই করা যায়। ঠিক আছে, তাহলে বলতে পারো যে শুধুমাত্র তাহলে আমরা আংশিক ভগ্নাংশই শিখতে পারি, কভার আপ রুলসের কী দরকার? কভার আপ রুলসের অনেক বেশি দরকার। সেটা হচ্ছে যে আংশিক ভগ্নাংশের অঙ্ক করতে যদি 10 মিনিট সময় লাগে, তাহলে কভার আপ রুলস করতে আমাদের ধরো কত মিনিট, 3-4 মিনিট সময় লাগবে। তাহলে এটা দিয়ে যদি আমরা অ্যান্সার বের করি, শর্টকাটে তাড়াতাড়ি অ্যান্সারটা বের করা হয়ে যাবে। আর তাহলে কি হবে, পরীক্ষা আমাদের সময় বাঁচবে। ঠিক আছে, তার মানে কভার আপ রুলসটা কি অনেক সহজে বের করা যায়, বেশি সোজা। তো আমরা দুইভাবে শিখব। আমি 10D-তে যতগুলা ম্যাথ আছে সবগুলাকে এই দুই টাইপে ভাগ করলাম, আংশিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে কি কভার আপ রুলস। ঠিক আছে, এখন যতগুলো অঙ্ক আছে আংশিক ভগ্নাংশের প্রথমে সেগুলো দেখাবো, এরপরে যতগুলো অঙ্ক আছে কভার আপ রুলসের পরে এটা দেখাবো। তো আজকে আমরা আংশিক ভগ্নাংশ কিভাবে করব, মানে আমাদের অধ্যায়তে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো কি মূলদ ভগ্নাংশ। মূলদ ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, তারপর আমরা ইন্টিগ্রেশন করব। এটাই হচ্ছে কাজ। আমরা প্রথমে এই আংশিক ভগ্নাংশের কাজটা শিখছি, পরে আমরা কভার আপ শিখব। তো মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশের জন্য নিয়ম কয়টা? 5টা। ঠিক আছে, এই 5টা আজকে আমরা শুধু শিখব, আর কয়েকটা প্র্যাকটিস করব। তো এই 5টা যদি দেখাই দিই এবং বুঝতে পারো, তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশ একদম পানির মতো সোজা লাগবে। এখন আংশিক ভগ্নাংশে যাওয়ার আগে একটা কথা বলি, আমরা কি প্রকৃত ভগ্নাংশ আরেকটা কি অপ্রকৃত ভগ্নাংশ চিনি? যারা চিনি তারা তো ভালোই, আর যারা চিনি না তারা একটু মনে রাখতে হবে এই 5টা যে নিয়ম, সেই নিয়মের ভিতরে অবশ্যই এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, যে প্রকৃত ভগ্নাংশ কি? যার লব, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে লব আর হর, এটা তো আমরা চিনি। তারাও আগে দেখাচ্ছি, যে ধরো x⁸8 বাই x⁴। এখানে কি এটা হচ্ছে কি হর, আর এটা কি লব। ঠিক আছে, আচ্ছা, উপরে যেটা আছে সেটা কি লব, আর নিচে যেটা থাকে সেটা কি হর। যদি লব বড় হয়, ঠিক আছে, লব বড় হয় হর ছোট হয়, তখন এটা কি অপ্রকৃত। লব বড় হয় হর ছোট হলে কি অপ্রকৃত, অথবা এটা হচ্ছে অপ্রকৃত। আরেকটা দেখাই, x⁸8 বাই x⁸8, যদি লব এবং হর সমান হয় তাহলে কি অপ্রকৃত। লব এবং হর যদি সমান হয় তাহলে কি অপ্রকৃত। আর প্রকৃত ভগ্নাংশ কোনটা? যদি x⁵ বাই x⁸8 হয়, তাহলে কি এখানে আমাদের হর বড়, আর এখানে কি লব আমাদের ছোট। ঠিক আছে, তো যখন আমাদের হর বড় হবে লব ছোট হবে, হর বড় লব ছোট, হর বড় লব ছোট, হর বড় লব ছোট, তখনই এটা কি প্রকৃত। ঠিক আছে, এই দুইটা কথা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, যে যখন আমাদের লব বড় হবে হর ছোট হবে তখন হচ্ছে অপ্রকৃত, অথবা লব আর হর সমান হলে অপ্রকৃত। আর যখন আমাদের লব কি লব আমাদের ছোট এবং হর বড় তখন কি প্রকৃত। তো এটা অবশ্যই একটা খাতে নোট করে নাও এবং কয়েকবার রিভাইজ দিয়ে নাও এখনই। ঠিক আছে, তো যেহেতু বুঝছো, আমরা ধরলাম যে তোমরা এটা বুঝছো, যে যদি উপরেরটা কি ছোট থাকে আর নিচেরটা বড় থাকে তাহলে এটা কি প্রকৃত। তাহলে আমি যদি বলি যে, তাহলে আমি এখানে প্রথমে কয়েকটি উদাহরণ দিই। অবশ্যই এটা স্পষ্ট ধারণা থাকতে হবে যে এটা প্রকৃত না অপ্রকৃত, তাহলে কিন্তু আংশিক ভগ্নাংশের রুলসগুলা তুমি খুব সহজে বুঝবা। ঠিক আছে, না হলে ভুল হবে।
ধরো যে আমি এখানে কত দিলাম 1/s স্কয়ার প্লাস x s স্কয়ার প্লাস x মাইনাস 6, ঠিক আছে। আচ্ছা এখানে s স্কয়ার না দিয়ে আমি এখানে ধরলাম x কিউব দিলাম। আচ্ছা তাহলে এখানে বলো তো এটা কি প্রকৃত না অপ্রকৃত? এটা কি? আচ্ছা তাহলে আমরা দেখি এখানে সর্বোচ্চ ঘাত কত, x এর 3 আর এখানে সর্বোচ্চ কত 2। তাহলে এখানে কি কি বড় হলো, লব বড় হলো। যদি লব বড় হয় আর হর ছোট হয় তখন এটা কি অপ্রকৃত, অপ্রকৃত। আচ্ছা এটা অপ্রকৃত। আরেকটা দেখি আমরা যে যদি আমি এখানে দেই যে s স্কয়ার বাই s স্কয়ার মাইনাস 4, আচ্ছা এটা কি প্রকৃত না অপ্রকৃত? দেখি যে x এর সর্বোচ্চ ঘাত কত, উপরে 2 নিচেও 2, সমান সমান হলে কি অপ্রকৃত, এটাও কি অপ্রকৃত। আচ্ছা আরেকটা দেখি আমরা যে x প্লাস 1/3s স্কয়ার মাইনাস 6 মাইনাস 2, এটা কি প্রকৃত না অপ্রকৃত? এটা হচ্ছে আমাদের দেখো x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 1 আর নিচে কি 2, মানে নিচেরটা বড়। যখন হর বড় হবে তখন কি প্রকৃত। তাহলে আশা করি বুঝছি কোনটা অপ্রকৃত এবং কোনটা প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা আংশিক ভগ্নাংশের সেই 5টা রুলস দেখি। দেখো প্রথমে যে 1 নাম্বারটা আছে, প্রথমেই চিন্তা করবা এটা কি প্রকৃত না অপ্রকৃত। উপরে কি সর্বোচ্চ ঘাত 2 আর নিচে কত, দেখো এটা যদি গুণ করি x কিউব আসবে সর্বোচ্চ ঘাত, তাহলে নিচেরটা বড় উপরেরটা ছোট, তার মানে এটা কি প্রকৃত। তাহলে প্রকৃত হলো কি সাধারণ নিয়ম সাধারণভাবে করতে পারবো। প্রকৃত হলে দেখো কি হয়, যখন প্রকৃত হবে তখন কি হবে যে এই যে দেখো এটা একটা ফ্রেশ, দেখো এখানে কোনো স্কয়ার নাই, উপরেও কোনো স্কয়ার নাই, এক্স এর উপর কোনো স্কয়ার নেই, তাই না, ফ্রেশ একটা রাশি। তখন আমরা এ থেকে শুরু করব, a বাই এক্স মাইনাস এল প্লাস সূত্রের প্লাস ইকুয়াল বি বাই এক্স মাইনাস এম প্লাস সি বাই এক্স মাইনাস এন। যেটা আছে সিরিয়ালে আমরা শুধু প্লাস দিয়ে লিখব। উপরে যে সমীকরণটা, ঠিক আছে, এটা কিন্তু আমরা এসব জায়গায় বসাবো না। এই কাজ আমাদের এই পুরো সমীকরণটা যখন আমরা কোনো সমীকরণ দেখব, ঠিক আছে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তখন প্রথমে চিন্তা করব প্রকৃত না অপ্রকৃত। দেখো এটা কি প্রকৃত, যে নিচেরটা বড় এক্স কিউব আর উপরেরটা ছোট। যখন ওই প্রকৃত হলো তখন আমরা এইভাবে করলাম, ঠিক আছে, সাধারণ নিয়মে। যে এখানে যেটা যেভাবে আছে সাধারণ নিয়মে আমরা এ বাই এত দিলাম, বি বাই এত, সি বাই এত, যদি আরও থাকতো তাহলে ডি বাই ই বাই এভাবে দিয়ে যেতাম। আচ্ছা এটা বুঝলাম। এরপরে দেখো উপরের সর্বোচ্চ ঘাত কত, এস স্কোয়ার। এখানে যদি গুণ, দেখো এখানে স্কোয়ার আছে একটা, তার মানে এটা স্কোয়ার হবে কোনো এক সময়, এস স্কোয়ার। আর এটার সাথে গুণ করলে এক্স কিউব হবে। তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড়, তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত হলে কি স্বাভাবিক নিয়মে হবে। তাহলে যে এ বাই, ঠিক আছে, এখানে দেখো যে আমাদের উপরে কি স্কোয়ার আছে এটা, তাই না। যখন স্কোয়ার হবে তখন প্রথমে আমরা দেখো পুরা ব্রেকেট দিয়ে যখন উপরে হোল স্কোয়ার হবে তখন নিয়মটা কি হবে, যে প্রথমে যেটা আছে সেটা লিখবো এক্স মাইনাস এল প্লাস বি বাই, তারপর পুরো হোল স্কোয়ার সহ লিখবে একবার, প্লাস তারপর দেখো এটার উপরে কোনো হোল স্কোয়ার নেই, কিছু নেই, স্বাভাবিক এগুলোর মতো একটা রাশি, তো স্বাভাবিকভাবেই লিখি এক্স মাইনাস এম। তাহলে দেখো যে যখন ব্রেকেটের উপর স্কোয়ার থাকবে তখন আমরা কি লিখবো, প্রথমে ভিতরের রাশিটা লিখবো, এরপর আবার স্কোয়ার সহ একবার লিখবো, করলাম। তাহলে এই দুইটাই প্রকৃত ভগ্নাংশ। তারপরে নিচেরটা কিভাবে নির্ণয় করে সেটাও দেখাইলাম। নিচেরটা এক কাজ, আর একটা কি ঠিক করলাম, প্রকৃত না অপ্রকৃত। আচ্ছা এবার দেখো 3 নাম্বারটা, সর্বোচ্চ ঘাত কত 2 আর এখানে কত এক্স কিউব, তার মানে নিচেরটা বড় উপরেরটা ছোট, তাহলে এটাও কি প্রকৃত। তাহলে স্বাভাবিক নিয়ম যে এ বাই দিব। আচ্ছা এখানে দেখো যে একটু আগে আমরা এখানে কি করছি, পুরো ব্রেকেটের উপর হোল স্কয়ার ছিল, তখন এটার উপর ডাক্তারি করে এগুলো লিখছি। এখন দেখো ব্রেকেটের উপর থাকলে কি হয় সেটা তো আমরা শিখলামই। এখন আছে এক্স এর উপর, ঠিক আছে, যদি এই আকারে থাকে, ঠিক আছে, এই রাশিটা এই আকারে আছে যে এস স্কোয়ার মাইনাস এল, তখন আমরা প্রথমে এ এক্স প্লাস বি লিখব,
দেখো নিচেরটা কিভাবে, নিচেরটা দেখে কিভাবে এগুলা ঠিক করতে হয় সেগুলা শিখাচ্ছি। যখন সাধারণ নিয়মে থাকবে তখন এভাবে লিখতে হবে, যখন উপরে ব্র্যাকেটের উপর একটা স্কোয়ার থাকবে তখন এই নিয়মে লিখতে হবে, যখন এস এর উপর একটা স্কোয়ার আছে তখন এ এক্স প্লাস বি লিখবো, তারপর যেটা আছে সেটা একবার লিখে দেব প্লাস। এখন এটার উপরে তো কোনো কাজ নেই, এক্স প্লাস এম কি খালি না, সাধারণ নিয়মে বসাবো। ঠিক আছে, তাহলে বি এর পরে কত সি, তাহলে এক্স প্লাস এম। আচ্ছা এই পর্যন্ত বুঝলাম। এরপরে দেখো শেষেরটা, শেষের না 4 নাম্বারটা, এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত 2, আর এখানেও কত এস স্কোয়ার 2, সমান সমান লব ও হর সমান, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। যখন অপ্রকৃত ভগ্নাংশ হবে, ঠিক আছে, তখন আমরা কি করব, যে যখন অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ বুঝলাম, লব এবং হরের ঘাত যদি সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে উপরে যেটা আছে, ঠিক আছে, যে এক্স এক্স সর্বোচ্চ ঘাত সহ যে এক্সটা, সেটার সাথে যে সহগটা থাকবে সেটা একবার লিখব এ প্লাস। ঠিক আছে, এখানেই আছে এ লিখলাম, যদি 3 থাকতো 3 প্লাস লিখলাম, তারপর 5 থাকলে 5 লিখতাম, যা থাকবে তা লিখবো প্লাস। আচ্ছা এরপরে দেখো এটাই নিয়ম, এরপরে নিচে যে দুইটা আছে ঠিকভাবে সেভাবে লিখবে। এরপরে কত বি, তো যখন কোনো স্কোয়ার নেই কিছু নেই স্বাভাবিক থাকবে তখন স্বাভাবিকভাবে লিখে দিব। বি এর পরে কত সি, এটাও কোনো স্কোয়ার নেই স্বাভাবিকভাবে লিখলাম। তাহলে দেখো প্রকৃত আর অপ্রকৃত কেন আমি আগের থেকে বললাম, যদি তুমি এটা না বুঝতা যে এটা প্রকৃত না অপ্রকৃত না দেখেই যদি নিচেরটা দেখেই বসায় দিতা তাহলে তো এরকম হয়ে যেত, তাই না? দেখো তখন তুমি কি করতা, এ বাই এক্স মাইনাস এল বাই বি বাই এক্স মাইনাস এম লিখে দিতা, একটুক লিখে দিতা, তাই না? কিন্তু আমাদের সেজন্য আগে কি প্রকৃত না অপ্রকৃত এটা বুঝতে হবে, এটা অপ্রকৃত, সেজন্য অপ্রকৃতের নিয়ম অনুসারে যখন লব ও হর সমান হয়ে যাবে তখন উপরে যে এস স্কোয়ার থাকবে তার সাথে যে সহগটা থাকবে সেটা প্লাস দিব, কাজ শেষ। এরপরে নিচে যেটা যেভাবে আছে সেভাবে লিখব। ঠিক আছে, এটা হচ্ছে অপ্রকৃতর ক্ষেত্রে। তাহলে উপরে 3টা দেখলাম প্রকৃত আর নিচেরটা দেখলাম অপ্রকৃত। এর পরেরটা দেখি আমরা, এখানে সর্বোচ্চ ঘাত কত এক্স কিউব, আচ্ছা, আর এখানে কত এস স্কোয়ার আসবে, তাহলে নিচে ছোট উপরে বড়, তার মানে এটা কি অপ্রকৃত। যখন অপ্রকৃত, ঠিক আছে, এটাও অপ্রকৃত ছিল, কিন্তু এখানে ব্যাপার ছিল সমান সমান, লব ও হর সমান, এখানে এস স্কোয়ার এখানে এস স্কোয়ার, সমান সমান হলে উপরে যেটা থাকে সেটা সহগটা যোগ হয়ে যায়, তারপরে বাকিটা স্বাভাবিকভাবে লেখে। কিন্তু যখন ছোট বড় হবে, যে উপরেরটা ছোট, উপরেরটা কি বড় আর নিচেরটা কি ছোট, ঠিক আছে, তার মানে এটা অপ্রকৃত। যখন এরকম ছোট হবে, নিচেরটা ছোট উপরেরটা বড়, সমান সমান না, সমান সমান হলে তো অপ্রকৃত হবেই, কিন্তু যখন ছোট বড় হবে, যে উপরে লব বড় হর কি ছোট, তখন প্রথমে আমরা লিখব যে এ এক্স, মানে উপরে যে সর্বোচ্চ ঘাত তার সাথে যে সবটা থাকে সেটার সাথে এ এক্স লিখবো প্লাস, বিটা খালি রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, প্লাস এরপরে সি যেভাবে আছে সেভাবে, সি থেকে কি এই যে এটা যে অপকৃত হইলো এবং উপরেরটা বড় নিচেরটা ছোট হলো তার মাসুল হিসাবে এই পর্যন্ত হুবহু লিখতে হবে। আচ্ছা এরপরে বি এর পরে কত সি লিখবো। এখন নিচে যেটা যেভাবে আছে সেভাবে লিখবো। যখন এভাবে হোল স্কয়ার থাকে তখন কিভাবে লিখতে হয়, প্রথমে এক্স মাইনাস এল লিখতে হয়, এরপরে কি লিখতে হয় এক্স মাইনাস এল হোল স্কয়ার লিখতে হয়। উপরের নিয়মটা দেখাইছি, নিচের নিয়মটা তো আমরা পারি, নিয়মটা পরে অ্যাপ্লাই করবো, আগে যেটা অপকৃত হয়েছে তার মাসুলটা আগে দিছি। তাহলে কি বললাম, এখানে কি হইলো, এটা অপকৃত কিন্তু লব আর হর কি সমান ছিল, যখন লব ও হর সমান হবে তখন উপরে যেটা থাকবে তার সহগটা প্লাস দিয়ে পরে নিচে যেটা যেভাবে আছে লিখব। আর এখানে কি হইলো যে লব বড় হইলো হর ছোট হইলো অপকৃত, যখন ছোট বড় হইলো তখন এটার সাথে যে সহগটা আছে এই এ এক্স লিখবো গুণ করে এ এক্স প্লাস বিটা খালি রাখবো প্লাস এরপরে সি দিয়ে এই নিচে যে এটা যেভাবে ভাঙা যায় সেভাবে লিখবো। ঠিক আছে, তাহলে এই 5টা নিয়মে আমরা করতে পারি। তো আমরা একটু প্র্যাকটিস করি। তো দেখো আমরা একটু প্র্যাকটিস করি প্রথমে, যে এখানে দেখো এটা কি উপরে তো কোনো বেশি পাওয়ার নাই, ঠিক আছে, তাহলে নিচেরটা কি, নিচে কত আছে এক্স কিউব আছে, তাহলে এটা কি উপরেরটা ছোট নিচেরটা বড়, তার মানে এটা কি প্রকৃত, এটা কি
প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে কীভাবে করতে হবে, যে প্রথমে যেটা আছে দেখো এখানে আবার নিচে কোনো স্কোয়ার টিস্কোয়ার কিছুই নেই, স্বাভাবিক। তো a বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি, নিচে কোনো স্কোয়ার নেই, স্বাভাবিকভাবে আছে, স্বাভাবিকভাবে লিখলাম এ বি সি, এরপরে যদি ডি থাকে ডি, সূত্রের প্লাস থাকবে, ঠিক আছে। আচ্ছা লিখলাম। এরপরে দেখো দ্বিতীয় নাম্বারটা, এখানে কত আছে যদি গুণ করে এখানে কত এক্স কিউব আসবে, তাই না। আচ্ছা নিচে কত আছে এক্স কিউব, আর উপর আছে এক্স, তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড়, নিচেরটা বড় হলে কি প্রকৃত। আচ্ছা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে হইল। এখন তাহলে নিচেরটা কিভাবে ভাগ করে, যখন এক্স এর ওপর কোনো এরকম হোল স্কয়ার থাকে তখন ভাগ করে কিভাবে, এ এক্স প্লাস বি, তারপর কি যেটা আছে সেটা, আচ্ছা এরপরে প্লাস বি এর পরে কত সি, এখন এটা তো কোনো স্কোয়ার নেই, এটা কি খালি, তাহলে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আশা করি আমরা আরও ভালো করে বুঝছি। আচ্ছা এখানে 3 নাম্বারটা দেখি, এখানে তো নিচের পাওয়ার কত এক্স কিউব, তাই না, এক্স কিউব, আর উপরে তো এক্স এর পাওয়ার ধরো এক্স টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে 1, তাহলে কম, এক্স এর পাওয়ারটা উপরে ছোট নিচে কত বড়, যখন নিচেরটা বড় হবে উপরেরটা কি ছোট, তখন এটা কি প্রকৃত। আর প্রকৃত ভগ্নাংশ হলে প্রথমে এ বাই এক্স লিখলাম প্লাস, দেখো এখানে হোল স্কোয়ার আছে, যখন হোল স্কোয়ার হবে তখন প্রথমে ভিতরের রাশিটা একবার লিখবো প্লাস সি বাই এরপরে হোল স্কোয়ার লিখবো একবার, ঠিক আছে। সবগুলো এখানে প্রকৃত দেখতেছে। আচ্ছা পরেরটা দেখি যে এখানে কত, এটাও কি এক্স টু দি পাওয়ার 4 হবে, তো নিচেরটা বড় উপরেরটা ছোট, তার মানে এটাও কি প্রকৃত, ঠিক আছে। প্রকৃত হলে নিচেরটা শুধু কাজ করে দিতে হয়, যে এখানে কত দেখো এখানে এস স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এটা মানে এটা কিভাবে আছে, যে এক্স এস স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই আকারে আছে, তাই না। তাহলে এই আকারে যদি আছে তার মানে প্রথমে এ বাই এক্স প্লাস বি বাই এস স্কোয়ার, ঠিক আছে। দাঁড়াও, হ্যাঁ প্রথমে ভিতরের সংখ্যাটা লিখবো এক্স, এরপরে হোল স্কোয়ার সহ একবার লিখলাম, আচ্ছা এটার কাজ শেষ, স্কোয়ার থাকলে এটার কাজ শেষ হলো। এরপরে এখানে কত আছে আরেকটা হোল স্কোয়ার প্লাস সি বাই, এখানে দেখো ভিতরের সংখ্যাটা প্রথমে একবার লিখলাম প্লাস ডি বাই এরপরে হোল স্কোয়ার সহ একবার লিখবো, ঠিক আছে লিখলাম। আচ্ছা পরেরটা দেখি, আচ্ছা এখানে কত আছে উপরে কত এস স্কোয়ার আর নিচেও কত গুণ করলে এস স্কোয়ার আসবে, তাহলে লব ও হর কি সমান, সমান হলে কি হয়ে যাবে অপকৃত। আচ্ছা অপকৃত হলে নিচেরটা তো ঠিকভাবে লিখবো, আগে কিছু কাজ করতে হবে কি, যখন সমান হয়ে যাবে তখন এটার সামনে যা থাকবে তা প্লাস লিখবো, যেমন এটার সামনে 1 আছে তো 1 প্লাস, তুমি ইচ্ছা করলে এও ধরতে পারো এটাকে এ প্লাস, ঠিক আছে। তো আমি 1 লিখলাম 1 প্লাস এরপরে এ বাই, তো যেহেতু এটা অপকৃত এবং সমান সমান তখন কি হয় যে উপরে যে সর্বোচ্চ ঘাতটা আছে তার সাথে যে সহগটা আছে সেটা লেখে প্লাস, তার মানে অপকৃত হওয়ার কারণে যে মাসুলটা দেওয়া সেটা দিয়ে দিলাম। এরপরে নিচেরটা যেভাবে লিখলাম প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সেম টু সেম, এখানে কি কোনো স্কোয়ার টিস্কোয়ার কিছু নেই, স্বাভাবিক সংখ্যা, তাহলে কি লিখবো এক্স প্লাস টু প্লাস বি বাই এক্স মাইনাস টু, তুমি ইচ্ছা করলে এখানে এ প্লাস বি আর এখানে সি ধরতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা দেখি পরেরটা, এখানে কত আছে এক্স কিউব আছে সর্বোচ্চ ঘাত, আর এখানে কত আছে এস স্কোয়ার, এখানে এস স্কোয়ার, তাহলে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, নিচেরটা বড় এক্স টু দি পাওয়ার 4 আর উপরেরটা কি ছোট, তাহলে নিচেরটা বড় উপরেরটা যদি ছোট হয়, এখানে কি উপরেরটা ছোট নিচেরটা বড়, তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, যে উপরেরটা ছোট নিচেরটা বড়। আচ্ছা তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ, এটা কিভাবে করব স্বাভাবিকভাবে নিচেরটা শুধু কাজ করি, যে এখানে যেহেতু এটার উপর স্কোয়ার আছে তার মানে এ এক্স প্লাস বি এস স্কোয়ার প্লাস 1, এটার কাজ শেষ হয়ে গেল। এরপরে দেখো পুরো হোল স্কোয়ার টাইপের আছে, তাহলে কি বলছি যে প্রথমে সি লিখলাম এক্স মাইনাস 1 লিখবো, এরপরে প্রথমে হোল স্কোয়ার থাকে প্রথমে ভিতরের সংখ্যাটা লিখবো, এরপরে কি পুরো হোল স্কোয়ার সহ লিখবো, লিখলাম, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি, এখানে কত আছে সর্বোচ্চ ঘাত 2 আর এখানে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হবে, তাহলে এটাও কি প্রকৃত, উপরেরটা ছোট নিচেরটা কি বড়,
প্রকৃত প্রকৃত হলে শুধু নিচেরটার কাজ করি, যে এখানে কত আছে এস এর উপর স্কোয়ার, তাহলে এ এক্স প্লাস বি বাই এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এটার কি এস এর উপর স্কোয়ার, তাহলে কি হবে বি এর পরে কত সি এক্স প্লাস ডি বাই এস স্কোয়ার প্লাস থ্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেছো। এই যে আমরা যে একটা মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে ভাঙতাছি, এটা যে যে একটা লাইনে এটা আগে প্রথমে পারতে হবে, এরপরে আমরা ইন্টিগ্রেশন করব। আগে আমাদের ভাঙা শিখতে হবে। তো আমরা কিছু অঙ্ক সেজন্য প্র্যাকটিস করতেছি। এখানে কত আছে দেখো এস স্কোয়ার, আর এখানে এটা হোল স্কোয়ার আছে, তার মানে এক্স এর উপর একটা স্কোয়ার আসবে এস স্কোয়ার, আর এখানে অলরেডি এস আছে, তাহলে এক্স কিউব। নিচেরটা কি, নিচেরটা হচ্ছে আমাদের বড়, উপরেরটা ছোট, তাহলে এটাও কি প্রকৃত। প্রকৃত হলে কি হবে, শুধু নিচেরটার কাজ করি, যে হোল স্কোয়ার আছে, তাহলে কি লিখবো প্রথমে এক্স প্লাস ওয়ান, ভিতরে যেটা আছে প্রথমে একবার লিখবো, এরপরে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার একবার লিখবো। আচ্ছা প্লাস দেখো এর পরেরটাতে কিন্তু কোনো স্কোয়ার টিস্কোয়ার নাই, তো সি বাই এক্স মাইনাস টু হবে। দেখো 9 নাম্বারটা দেখি, যে উপরে সর্বোচ্চ ঘাত কত 9, আর নিচে কত এখানে স্কোয়ার আছে, আর এখান থেকেও কি এস স্কোয়ার আসবে, এস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4। তো উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা কি অপ্রকৃত। আর যখন ছোট বড় হবে সমান সমান হলে তো যেটা থাকে এটা 1 প্লাস দিয়ে কাজ করে দেয়। যখন ছোট বড় হবে, যে উপরেরটা বড় নিচেরটা ছোট, তখন প্রথমে কি হবে এ এক্স প্লাস বি খালি থাকবে, এরপরে সি বাই, এরপরে নিচের কাজ যেটা আছে সেভাবে করব, যে এখানে কি এস এর উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে সি এক্স প্লাস ডি এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস, এরপরে কি আছে হোল স্কোয়ার আছে, তার মানে প্রথমে ভিতরের সংখ্যাটা একবার লিখবো, যে ডি এর পরে কত ই বাই এক্স প্লাস ওয়ান প্লাস এফ বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। যখন এভাবে হোল স্কোয়ার থাকে ভিতরের সংখ্যাটা একবার লিখবো, এরপরে কি স্কোয়ার দিয়ে আরেকবার লিখবো। তো আশা করি এই 9টা অঙ্ক যা আমি ভাঙলাম, মূলক থেকে আমরা কি করলাম আংশিক ভগ্নাংশে নিলাম ওই 5টা সূত্রের সাহায্যে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ এখন ভাঙতে পারি। তো আমরা দুই একটা অঙ্ক করি। দেখো একটা কোশ্চেন তুললাম। এখন প্রথমে আমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশে ভাঙবো। এখন এটা কি এক্স কিউব সর্বোচ্চ ঘাত, আর নিচে কত এস স্কোয়ার, তো উপরেরটা বড় নিচেরটা ছোট, তার মানে এটা কি অপ্রকৃত। অপ্রকৃত এবং বড় ছোট আছে, যে উপরেরটা বড়, তখন কি হবে যে এ এক্স প্লাস বি খালি থাকবে প্লাস, ঠিক আছে, এরপরে সি বসাবো। আচ্ছা এখন এটার মিডল টার্মটা কত, এটার মিডল টার্ম হচ্ছে দেখো এটার মিডল টার্ম হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এটা আগে এভাবে লিখি, যে উপরে কি আছে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি, আর নিচেরটার মিডল টার্ম কত আসলো এক্স মাইনাস টু। আমাদের নিচেরটা হচ্ছে কাজ, ঠিক আছে, মিডল টার্ম আকারে রাখতে হবে। আচ্ছা ডিএস লিখলাম। তাহলে এখন এটা ইন্টিগ্রেশন আছে, আমরা ইন্টিগ্রেশন পরে করবো, আগে এটার কাজ করব। তো সেই জন্য আমরা সব ইন্টিগ্রেশন মুছে দিলাম, ঠিক আছে, আগে এটার কাজ করে মান বের করে ডাইরেক্ট এটার ভিতরে বসাই দিব। আচ্ছা এখন দেখো লিখলাম, তো যেই তো এটা কি আমাদের অপকৃত ভগ্নাংশ উপরেরটা বড় এবং নিচেরটা ছোট, তখন সূত্র অনুসারে যে সূত্রটা দেখাইলাম, যে এ এক্স প্লাস কি হবে বি, ঠিক আছে, এই যে এই 5 নম্বর সূত্রটা যখন বড় হবে তখন এইভাবে হবে। তাহলে এখানে কি হবে, যে এ এক্স প্লাস বি লিখলাম, এরপরে সি বাই কত আছে এক্স মাইনাস টু প্লাস ডি বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এটা হবে। আচ্ছা তাহলে একটু সুন্দর করে প্রথম আমরা লিখি, যে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তারপরে যে এই চিহ্ন অবের চিহ্ন দিলাম, তারপরে যে এই লাইনটা যে বের করলাম আগে লিখি, ঠিক আছে, এ এক্স প্লাস বি প্লাস সি বাই এক্স মাইনাস টু প্লাস ডি বাই এক্স প্লাস ওয়ান লিখলাম। এখন উভয় পক্ষকে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান দ্বারা কি করব গুণ করব। এটা প্রত্যেকটা আংশিক ভগ্নাংশে নেওয়ার পরে এভাবে লিখে এরপরে গুণ করে দেব, নিচে যা আছে তা দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে কত আছে আমাদের, এখানে আছে আমাদের এস স্কোয়ার। আচ্ছা এখন আমরা এটাকেও মিডল টার্মে নিয়ে যাই আগে।
আচ্ছা, এটা মিডল টার্মে না নিলেও হবে, শুধু শুধু কষ্ট করে লাভ নাই। পরেরটা দেখি যে ভাগ দিব, গুণ দিব, ঠিক আছে। তাহলে যখন এটা দিয়ে গুণ দিব তখন কাটা যাবে, তখন কি হবে, এক্স কিউব মাইনাস 2x প্লাস 3, তারপর চিহ্ন দিলাম। এরপরে যেহেতু এটা দিয়ে আমরা কি করছি, যে গুণ দিয়ে নামাচ্ছি, তাহলে এখানে এ এক্স তো আছেই, এক্স মাইনাস 2x প্লাস 1ও গুণ হলো, প্লাস বি ইন্টু এক্স মাইনাস 2x প্লাস 1 গুণ হলো, প্লাস সি ইন্টু যখন গুণ দিব তখন এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 কাটা হবে, কত থাকবে, এক্স মাইনাস এক্স প্লাস 1 প্লাস ডি ইন্টু এখানে এক্স প্লাস 1 এক্স প্লাস 1 কাটা থাকবে, এক্স মাইনাস 2 হবে, লিখলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা এ বি সি ডি এর মান বের করব, মান বের করে এখানে বসাবো, তাহলে কি এটার মান হইলো আর এটার মানটা আমরা ইন্টিগ্রেশনে বসাবো, এটাই হচ্ছে মূল কথা। এখন আমরা এ বি সি ডি এর মান বের করব, তো কিভাবে বের করতে পারি, এক্ষেত্রে প্রথমে দেখো এখানে তাকাই যে এক্স মাইনাস 2, তার মানে এক্স ইকুয়াল যদি প্লাস 2 হয় হলে, তাহলে যদি এক্স এর মান আমরা প্লাস 2 বসাই, তাহলে এখানে কি হচ্ছে, কিউব 2 কিউব মানে 8 মাইনাস এখানে কত হবে, প্লাস 2 বসালে মাইনাস 4, তাহলে লিখি যে 8 মাইনাস এখানে কত হবে, মাইনাস 4 প্লাস 3, এই পাশেরটা লিখলাম। আর এক্স ইকুয়াল 2 হলে যদি এখানে 2 বসাই 0 হবে, তার পুরো সংখ্যাটা 0 হয়ে যাবে। যদি এখানে এক্স ইকুয়াল 2 বসাই পুরো সংখ্যাটা 0 হয়ে যাবে, এখানে 2 বসালে পুরো সংখ্যাটা 0 হয়ে যাবে, কিন্তু এখানে যদি 2 বসাই তাহলে কত আসে, 3c বা তাহলে কত আসে, এখানে c ইকুয়াল 8 মাইনাস 4 মানে 4 প্লাস 3 মানে 7/3, তাহলে এটা হচ্ছে আমাদের c এর মান। এরপরে দেখো আমাদের x ইকুয়াল 2, এখানে x ইকুয়াল মাইনাস 1, তাহলে x ইকুয়াল মাইনাস 1 হলে, x ইকুয়াল মাইনাস 1 হলে, ঠিক আছে, প্রথমে আমরা এভাবে ট্রাই করব, যখন মাইনাস 1 হবে তখন এখানে কি হবে, মাইনাস 1, আচ্ছা, তারপরে এখানে মাইনাস 1 আছে, প্লাস 2 আর প্লাস 3 আছে। যখন আমরা এক্স এর কোনো মান ধরবো, যে এক্স এর মান ধরবো, তখন আমরা এটা এই পাশে বসাবো, ঠিক আছে। এক্স এর মান থাকলে এক্স এর মান বসাবো, যদি কোনো এক্স এর মান নাও থাকে, ঠিক আছে, তাহলে কি করব, যদি শুধু 3 থাকতো, ধরো যে এখানে এটা নাই, এক্স কিউব মাইনাস 2x নাই, কিন্তু আমরা এক্স ইকুয়াল 2 হলে বসাচ্ছি, তখন এখানে কি 3 আছে না, 3ও বসতো, ঠিক আছে, এখানে 3 বসতো। বুঝছো তো ব্যাপারটা, যদি এক্স এর মান 2 হলে আমরা পুরাটাতে মান বসাচ্ছি, তাই না। তো এখানে যদি আমার এক্স এর মান না থাকতো এই পাশে, তাহলে কি করতাম, 3 থাকলে 3 বসাইতাম। যখন আমরা এক্স ইকুয়াল এক্স এর কোনো নির্দিষ্ট মান বসাবো, তখন আমরা এই পাশেরটা কাউন্ট করব, ঠিক আছে। আচ্ছা, এটা বললাম কারণ আরেকটা পদ্ধতি আছে, একটু পরে দেখবো আমরা, আগে আমরা এটা বলে রাখলাম। আচ্ছা, তো এক্স ইকুয়াল মাইনাস 1 হলে এটা হয়, আর মাইনাস 1 যদি এখানে বসাই তাহলে পুরাটা 0, মাইনাস 1 এখানে বসালে পুরাটা 0, মাইনাস 1 এখানে বসালে পুরাটা 0, এখানে যদি মাইনাস 1 বসাই তাহলে মাইনাস 3d আসে, মাইনাস 3d, তাহলে কি হয়, বা এখানে 3 5 আর মাইনাস 1 মানে কত, 4, তো 3 ইকুয়াল মাইনাস 4/3, ডি এর মান আসছে এটা। তো আমরা সি আর ডি পেলাম, দেখো সি আর ডি পাইলাম। এখন আমাদের কি লাগবে, এ বি লাগবে। আচ্ছা, এখন এ বি এর মান বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এরপরে যখন আমাদের এইভাবে থাকলো, তো এক্স ইকুয়াল 2 আর এক্স ইকুয়াল মাইনাস 1 দিয়ে প্রথমে চেষ্টা করে যা পাইলাম বের করলাম। এখন আমাদের এ আর বি লাগবে, তাহলে এখানে আমরা সহগ কাউন্ট করব। ধরো যে এখানে যদি গুণ করি তাহলে কি হবে, এস স্কোয়ার আর বি আছে বি এস স্কোয়ার, তো এস স্কোয়ারের সহগ সমীকৃত করে, আচ্ছা সহগ সমীকৃত করব। তো সহগ সমীকৃত করার নিয়ম হচ্ছে যে যদি এখানে এস স্কোয়ার না থাকে, এই পুরাটার ভিতরে এস স্কোয়ার আছে নাই, তাহলে পুরাটার মান আমরা 0 ধরব। আচ্ছা, দেখো একটু আগে কি বললাম, যখন এক্স ইকুয়াল 2 হবে, ঠিক আছে, তখন আমাদের যদি এখানে এক্স কিউব মাইনাস 2x নাও থাকতো, শুধু প্লাস 3 থাকতো, আমরা এটা প্লাস 3 ধরতাম, ঠিক আছে, এক্স এর মান থাকুক আর না থাকুক ধরতাম। আর যখন আমরা সহগ সমীকৃত করতেছি, তখন যদি আমাদের এস স্কয়ার যেটা বলবো সেটা যদি না থাকে তাহলে 0 হয়ে যাবে। যদি বলতাম এখানে যে এক্স টু দি পাওয়ারের সহগ সমীকৃত করে, এখানে এক্স টু দি পাওয়ার 4 কথা আছে নাই, তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এক্স টু দি পাওয়ারের সহগ,
এর ক্ষেত্রে প্রথমে চিন্তা করি যে এ তো এটা পুরাটা গুণাকার আছে, এটা ভাঙলে কি এভাবে হবে, ঠিক আছে। এই যে ভাঙলে কি হবে, তো এস স্কোয়ারের সহগ কত এখানে এ, তাই না, তাহলে এ লিখলাম, প্লাস এ, তাই প্লাস এ লিখলাম যে এ। আচ্ছা এরপরে দেখো এখানে যদি গুণ করি এস স্কোয়ার আর প্লাস বি, ঠিক আছে, গুণ করলে কি বি এস স্কোয়ার আসে, তাহলে এস স্কোয়ারের সহগ কি প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল কত 0। দেখো এখানে যে কোশ্চেনটা সেখানে আমাদের এখানে কত হবে এস স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, ঠিক আছে, তাহলে এই মিডল ফ্যাক্টরটা হবে। আচ্ছা এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, তখন এই মিডল ফ্যাক্টরটা হলো, এরপর আমরা অঙ্ক করলাম। আচ্ছা এখন দেখো যে আমাদের এক্স কিউব এস স্কোয়ারের সহগ সমীকৃত করে এটা পাইলাম, এরপর আমাদের লাগবে এক্স কিউব এর নিচের লাইনে লিখবা, আমি পাশেরটা লিখছি, সহগ সমীকৃত করে। তখন দেখো এক্স কিউবের সহগ কোনটা, এখানে এক্স কিউবের সহগ কত, এই পাশে কত 1, তাহলে 1 লিখলাম, এক পাশের মান আছে 1। আচ্ছা এরপরে দেখো এখানে যে গুণ যদি করি তাহলে এক্স কিউব এস স্কোয়ার আর এক্স কিউবের সহগ কত এ, তাহলে এ লিখলাম, এখানে কি আর কারো এক্স কিউব হয় না, তাহলে এর মান কত পেলাম 1, এর মান যদি 1 হয়, ঠিক আছে, এর মান যদি 1 হয় তাহলে বি এর মান কত, এখানে যদি 1 বসায় বি এর মান কত -1, ঠিক আছে, তাহলে আমরা এ বি সি ডি সবার মান পেলাম। তাহলে দেখো আমাদের বইয়ের প্রশ্ন কিন্তু এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ছিল, তো আমি সেই অনুসারে করতে চাইছিলাম, কিন্তু এখানে আমার মিডল ফ্যাক্টর যেটা করেছি তার হাসে এখানে কি মাইনাস, তো পুরো অঙ্ক না কেটে আমি এখানে অঙ্কটাই চেঞ্জ করে দিলাম যে এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, ঠিক আছে, নিয়ম তো একই, হয়তো বা একটু প্লাস মাইনাস উল্টাপাল্টা হয়েছে। আচ্ছা এখন দেখো আমরা এ বি সি ডি সবার মান পাইছি, তো এখন আমরা কি করব, মান বসাবো। তা আমরা দেখো যে এখানে কি আছে সেটা লিখলাম, পরের পৃষ্ঠায় এটা লিখবো যে 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল কত, এখানে এর মান কত পেয়েছি আমরা, এর মান হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এক্স মানে এক্স। আচ্ছা বি এর মান কত পেয়েছি -1, তো -1 প্লাস সি এর মান কত আমাদের 7/3, তো 7/3 বাই এক্স মাইনাস 2 আছে, প্লাস ডি এর মান কত আমাদের -4/3 বাই এক্স প্লাস 1। আচ্ছা তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনের থেকে আলাদা করে, ঠিক আছে, আলাদা করে নিয়ে আসছিলাম, এখন আমরা ইন্টিগ্রেশন বসায় ফেলি, ঠিক আছে, যে কি করব এখন আমরা ইন্টিগ্রেশন অফ x কিউব মাইনাস 2x প্লাস 3x মাইনাস 2x প্লাস 1 dx ইন্টিগ্রেশনে আনলাম, ঠিক আছে। তাহলে এখানে সবগুলো আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন দিই, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx মানে 1 dx প্লাস 7/3 ধ্রুবক সংখ্যা বাই dx বাই x মাইনাস 2, এখানে -4/3 ধ্রুবক সংখ্যা dx বাই এক্স প্লাস 1 লিখলাম, ঠিক আছে, আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন দিয়ে নামাইলাম। আমাদের আংশিক ভগ্নাংশের কাজ কিন্তু শেষ, এ বি সির মান বসানোর পর থেকে আমরা ইন্টিগ্রেশন করছি। আচ্ছা তো এটার ইন্টিগ্রেশন কি হয়, এক্স এর ইন্টিগ্রেশন কত, হাফ বাই এস স্কোয়ার, মানে এখানে মনে মনে 1 আছে, 1 প্লাস 1 মানে 2 আর বাই 2 মানে হাফ। আচ্ছা মাইনাস এখানে কত আছে, শুধু এক্স বসেন, প্লাস 7/3 লিখলাম, এখানে এটাকে যদি এক্স ধরি ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কত লন এক্স, ঠিক আছে, এখন এটাকে এক্স ধরলাম, এক্স এটা ডিফারেন্সিয়েশন করে 1 দিয়ে উল্টাইলে কত থাকে 1ই থাকে, তো আর কিছু লেখার নাই, -4/3 লিখলাম। দেখো এটা এক্স ধরলে ডি বাই এক্স মানে কত লন এক্স, তো যেটাকে এক্স ধরবো সেটা কি ডিফারেন্সিয়েশন করে 1 দিয়ে উল্টাইলে কি ইন্টিগ্রেশন হয়, কিন্তু এটা এক্স এর ডিফারেন্সিয়েশন 1 আর 1 এর কি 1, তো 0, তো এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন 1 আসে, 1 দিয়ে উল্টাইলে কি 1ই থাকে, তো আর লেখার কিছু নাই, শেষে কি লিখলাম প্লাস সি,
তো এটাই কি আমাদের মূলত অ্যান্সার। এরপরে এটাকে তোমরা কোনোটা মিল জেলে করব, ঠিক আছে। মানে ধরো যে এখানে যদি পরের কিছু করা থাকে সেটা করব, কিন্তু মূলত আমাদের অঙ্ক এখানে শেষ। ইন্টিগ্রেশন করা মাত্রই আমাদের অঙ্ক শেষ। আর কিভাবে আংশিক ভগ্নাংশ করে আশা করি সেটা আজকে বুঝতে পারছো, ঠিক আছে। আমি অনেক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আর যে অঙ্কটা করালাম সেটা আমার বইয়ের সাথে মিলবে না, কারণ এখানে বইয়ে +x ছিল, আমি এখানে -x দিয়ে অঙ্কটা করছি, ঠিক আছে। যাই হোক, তো অঙ্কটা যেভাবে করাইলাম, যেভাবে এবিসিডির মান বের করে, কিভাবে এবিসিডি লিখতে হয়, মান বের করতে হয়, সব কিছু দেখাইলাম। আশা করি তোমরা পারবা। তো আজকে আমরা অপকৃত ভগ্নাংশ কি বললাম, যা আংশিক ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় এবং আংশিক ভগ্নাংশ থেকে কিভাবে আমরা যোগজীকরণ করতে পারি তার একটা নমুনা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশ দিয়ে 10D-তে যতগুলো ম্যাথ আছে সবগুলো শেষ করে ফেলবো। তো ধন্যবাদ। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ধন্যবাদ।